আসসালামু আলাইকুম। শো অফ এর আজকের পর্ব যারা দেখছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সাথে একজন অতিথি আছেন, যিনি আহ, বিশেষ করে যারা দিরাইয়ের তাদের কাছে খুবই সুপরিচিত একজন ব্যক্তি। এবং তিনি শুধুমাত্র একজন শিক্ষক, শুধু শিক্ষক না, তিনি বহু আহ, ভাবে আসলে দিরাইয়ের মানুষের কাছে পরিচিত। অনেক সমাজকর্মী হিসেবে আমি যতদূর জানি উনি বেশ সুপরিচিত একজন মানুষ। আহ অনেকভাবে ওনাকে পরিচয় করিয়ে দেওয়া যায়, সেখানে আমি যাচ্ছি না, আমি স্যারের কাছে চলে যাচ্ছি। আহ, তিনি জানেন আসলে কিভাবে ভালোভাবে পরিচয় ওনাকে তুলে ধরবেন। আমরা চলে যাচ্ছি স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার অনেক ব্যস্ততার মাঝে আসলে আমাকে সময় দেওয়ার জন্য, আজকের এই উপস্থিত হওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আহ, দর্শকদের উদ্দেশ্যে যদি সংক্ষেপে আপনার আহ, পরিচয়টা একটু দিতেন আর কি। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি প্রভাষক মুস্তাহার মুস্তাক। আমার গ্রামের বাড়ি বক্তেরপুর। আমি দিরাই উপজেলায় বসবাস করছি এবং বর্তমানে অবস্থান করছি দিরাই সদর আরামবাগ। আহ, আপনি একজন শিক্ষক, এবং আমি যত আপনাকে ফেসবুকে বিশেষ করে আপনার কাজকর্মগুলো দেখি। আহ, আপনি শিক্ষকতার পাশাপাশি দেখেছি অনেক সামাজিক কাজকর্ম, অনেক খুবই অ্যাক্টিভ ভাবে আসলে জড়িত। আহ, এই যে কলেজের শিক্ষকতা প্লাস আপনার তো কোচিং আছে, কোচিং সেন্টার আছে, সেখানেও সময় দেন। সবকিছু আসলে কিভাবে ম্যানেজ করেন? এত অনেক কিছুতে আসলে জড়িত জড়িত আপনি, কিভাবে সম্ভব হয় আসলে সবকিছু ম্যানেজ করা? আসলে আমি যে টিচার হিসেবে এবং সোশ্যাল ওয়ার্কার হিসেবে আমি মনে করি, একটা মানুষের যদি চিন্তা ভাবনা থাকে কিছু করার, আসলে মানসিক শক্তিটি বড় শক্তি। এটাই। আমি এভাবে নিজেকে তৈরি করে নিয়েছি এবং ইনশাল্লাহ আমার টার্গেট ছিল এইভাবে কাজ করার এবং করে যাচ্ছি। অদূর ভবিষ্যতে আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকলে আমি আরো শ্রম দিব সামাজিক কাজে। আমার টার্গেট আছে। আর আমার কাছে মনে হয় এখানে বেসিক্যালি আমরা যদি যারা সামাজিক সোশ্যাল ওয়ার্কার হিসেবে দাবি করি বা যে কোনো কাজে ব্যস্ত থাকি, যিনি কাজকে ভালোভাবে বের হয়ে যায় আসলে। আর আমি এভাবে করছি ইনশাল্লাহ, সমস্যা হচ্ছে না। তা আসলে অনেকগুলো পরিচয় যদি বলতে হয়, আপনি আসলে কোনটাতে বেশি কমফোর্টেবল ফিল করেন? যে আসলে অ্যাকচুয়ালি আমি টিচার হিসেবে নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি একজন প্রভাষক, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। এবং একজন প্রভাষক হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া গুলা প্রয়োজন, সোশ্যাল ওয়ার্কার প্রভাষকের একটা খাস কিন্তু মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা, মানুষকে সুখে দুঃখে পাশে রাখা এবং সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা, কাউকে সহযোগিতা করা, এইভাবে করে যাচ্ছে। আহ, বেশ আসলে আপনি অনেক আমি মনে করি যে আসলে আমাদের মতো যারা আছে তাদের জন্য অনেকজন অনুপ্রেরণামূলক ব্যক্তি আপনি। তো আহ শিক্ষকতা পেশায় আসলে কিভাবে আসা, যদি একটু শুরুর দিক থেকে বলতেন আর কি। অ্যাকচুয়ালি আমরা যখন লেখাপড়া করি, বিশেষ করে আমাদের বয়স যখন ছোট থাকি, তখন জিজ্ঞেস করলে আমরা অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এই ধরনের স্বপ্ন দেখি। আমরা তখন বুঝতাম না আসলে ডাক্তার হতে হলে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগে বা অন্য পেশায় যাইতে গেলে বুয়েটে যাওয়ার প্রয়োজন বোধ মনে করলে যে সায়েন্সে লেখাপড়া করতে হবে। এটা তখন না বুঝে আমরা বলতাম আর কি, যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এই ইত্যাদি। বেসিক্যালি যখন প্রাপ্তবয়স্ক হলাম বা বুঝলাম, তখন থেকেই আমার শিক্ষকতা পেশার প্রতি একটা আকর্ষণ। যেমন আমি এসএসসি পাশ করে যে আমাদের সামরচর ব্রজনগর আর্য উচ্চ বিদ্যালয় থেকে, এরপরে সুনামগঞ্জ গভর্নমেন্ট কলেজে যখন আমি অ্যাডমিশন নিই, তখন রাজনৈতিক থেকে রাজনীতি থেকে দূরে থাকার জন্যই আমি ইচ্ছা করি লজিং এ যাই। সুনামগঞ্জ বুড়িস্থল নামে একটা গ্রামে, সদর থেকে অনেক দূরে আমি লজিং এ ছিলাম। তো লজিং থাকার সিস্টেমটা হলো স্টুডেন্ট পড়াতে হয়। হ্যাঁ, তো থাকা খাওয়া ফ্রি, স্টুডেন্ট পড়াতে হয়। আসলে স্টুডেন্ট পড়াইতে গিয়ে আমি দেখলাম আমার এটা ভালো লেগে গেছে অনেকটাই। স্টুডেন্ট প্রায় খুব রেসপেক্ট করে, গ্রামের মানুষও রেসপেক্ট করে। আশেপাশে দেখলে বয়স আমার কম,
বাট মুরব্বীরাও সালাম দেয়, টিচার হিসেবে সম্বোধন করে যে স্যার কেমন আছে। তখন থেকে টিচার বা শিক্ষকতা পেশার প্রতি একটা দুর্বলতা চলে আসছিল। যদিও আমি অনেক ট্রাই করেছি, এর বাহিরেও অনেক আহ, বড় বড় পোস্টে জব করার জন্য ট্রাই করেছি, কিন্তু ওই যে ভালো লাগাটা সৃষ্টিকর্তা মনে হয় সেভ করে নিয়েছিল, যার কারণে সিস্টেমেটিক্যালি এখন শিক্ষকতা পেশায় আসে। ঠিক আছে। আহ, বেশ ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। তো আপনি এম কে ফাউন্ডেশন, আপনার নামে একটি ফাউন্ডেশন আছে, তো এম কে দিয়ে জি। আসলে কি? আহ, আমি, আপনার নাম হচ্ছে আসলে মুস্তাক, এম মুস্তাক। সো আমি আসলে জি। মিলানোর চেষ্টা করছিলাম, কিন্তু আসলে ও এটা না, দিয়ে আসলে এম কে এর মিনিংটা আসলে অনেকেই মনে করে আমার নামের না, এটা মোবিলাইজিং নলেজ। ওকে। হ্যাঁ, এম কে দিয়া মোবিলাইজিং নলেজ। আমার এটার পুরাটা মিনিং হলো যুব সংগঠন বা সমাজকে একত্রিত করে মানুষের জ্ঞানকে মোবিলাইজ করা এবং সমাজের জন্য কাজ করা। আসলে সত্যি বলতে আমার বেশ ভালো লাগছে। আহ, আপনি এটা অনেক দিন ধরে আমি যখন আপনার ইয়ে ফাউন্ডেশন সম্পর্কে জানতাম, কিন্তু আসলে এই এম কে নিয়ে আমি অনেক দিন আসলে চিন্তা করেছি, শুধু এখন না, আরো অনেক আগে আমি আসলে ইয়ে করতাম যে আসলে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, কোনোভাবে আসলে মিলাইতে পারি নাই তখন। যাই হোক, তো এটার কার্যক্রমটা আসলে কি, আপনার মূল কার্যক্রমগুলো যদি একটু বলতেন আর কি। আসলে এই এম কে যুব সমাজ সেবা ফাউন্ডেশন আমরা 3/4/2016 সাল থেকে আমি স্টার্ট করেছি। আমাদের অনেক জনবল নিয়ে, স্টুডেন্টদের, স্পেশালি আমার অনেক স্টুডেন্ট রয়েছে, যার কারণে সহজে এটা রান করতে আমার সুবিধা হচ্ছে। বাট এটার মধ্যে সুবিধার পাশাপাশি অসুবিধাটা ছিল, আমার স্টুডেন্ট তো অনেকেই শহরে ছেড়ে অন্যত্র চলে যায়, বা কেউ কেউ আছে স্টুডেন্ট বিষয়ে দেশের বাইরে ইউরোপ কান্ট্রিতে চলে গেছে, যার কারণে সংগঠনটা বারবার হুচট খাচ্ছে। তো একটা সুযোগ সুবিধা তৈরি হয়ে যায়, কারণ আমি টিচার থাকার কারণে আমার স্টুডেন্ট আছে প্রচুর। পরবর্তীতে আবার এই সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে আমরা সদস্য কালেক্ট করে এই সংগঠনটাকে আবার দাঁড় করাই। আপনি জানেন আমরা বিগত 16 সাল থেকেই মেধাবৃত্তি পরীক্ষা নিচ্ছি এম কে যুব হুম, হুম। সমাজ সেবা ফাউন্ডেশনের ব্যানারে। মেধা যাচাই প্রতিযোগিতা নামে। তো আমরা বরাবরই একটু ব্যতিক্রম এবং দক্ষতার সহিত আপনাদের দোয়া এবং সহযোগিতায় এবং এলাকাবাসীর, উপজেলা সদরের গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় আমরা একটু ডিফারেন্ট ওয়ে নেই। আমাদের বৃত্তিগুলার যে স্টাইল বা রেজাল্ট, ফলাফল যাচাইকরণ সবকিছু আমরা রাখি। তো এই কার্যক্রমটা শিক্ষা প্রসারের জন্য বেসিকলি কাজ করা। আপনি আরো জানেন, আমার এই সংগঠনের ব্যানারে আমার একটা পথ শিশু স্কুলও ছিল। আমরা 4 বছরের মতো রান করছিলাম, কিন্তু করোনার কারণে আমরা আর সাহস পাইনি। করোনার পরবর্তীতে নতুন করে আবার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছিল, যার কারণে পথ শিশু স্কুলটা আমরা আর পরিচালনা করতে পারিনি। উল্লেখ্য, আমরা এই পথ শিশু স্কুল দিয়ে আমরা বিভিন্ন কিন্ডার গার্ডেন প্রতিযোগিতায়, বা ওই যে 21শে ফেব্রুয়ারি 26শে মার্চ উপলক্ষে যে ডিসপ্লে প্রদর্শনী হয়, ওই জায়গায় আমরা কিন্তু তৃতীয় স্থান অধিকার করেছিলাম দুইবার। তো আমরা আমাদের এমপি মহোদয় জয়া সেনগুপ্তার কাছ থেকে আমরা পুরস্কৃত হয়েছিলাম। আমাদের এই শিশুরা ডিসপ্লে প্রদর্শনীতে খুব ভালো করেছিল। তো আমারও শখ ছিল বা ইচ্ছা ছিল যে যারা পথ শিশু ঠুকায়, যাদের মা বাবা নাই, অথবা মা বাবা থাকলো মা বাবা দেখাশোনা করে না, এদেরকে নিয়ে কাজ করার খুব একটা ইচ্ছে ছিল। আসলে এই মিডিয়া পেজে আমি বলতে চাচ্ছি না, অনেক প্রতিকূলতা ছিল, অনেকের প্রতিবন্ধকতা ছিল, অনেকে বাধা সৃষ্টি করেছিল, অনেকে আমাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি একটু হুমকি ধুমকি দিয়েছিল। তারপরেও আমি মানুষের সহযোগিতা এটা পরিচালনা করে আসছিলাম। কিন্তু পরবর্তীতে করোনার সাথে যুদ্ধ করে আর পারি নাই। করোনা চলাকালীন অবস্থায় আমার অনেক টিউশনির টাকা দিয়ে এটা চলতো। আমি যখন টিউশনি ছিল না, শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের পথে ছিল, তখন আসলে ইনকামটাও কমে গিয়েছিল। তখন আমি নন এমপিও ছিলাম, সেই সময় আমার এমপিও ছিল না, যে আমার মান্থলি একটা বেতন আসতো, এটাও আসতো না, যার কারণে আমি আর পরিচালনা করতে পারিনি। এক কথায় আমরা এই সমাজ সেবা ফাউন্ডেশনে, এম কে যুব সমাজ সেবা ফাউন্ডেশনের ব্যানারে আমরা প্রতি বছর একটা পিকনিকের বনভোজন যেটা বলে শিক্ষা সফরের আয়োজন করে থাকি। এই বছর যাবো ইনশাল্লাহ। তো আমরা এখানে কয়েকটা ক্রাইটেরিয়া রাখি, এখানে ছোট বড় এবং সাংবাদিক এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, এবং আমরা যারা সাধারণত পিকনিকে যেতে পারে না,
বিভিন্ন অর্থনৈতিক সংকটের কারণে এরকম কয়েকজনকে আমরা সুযোগ করে দিই যে ওরা পিকনিক করুক আমাদের সাথে। তো এরকম টার্গেট নিয়ে আমরা একটা প্রতি বছরই বিভিন্ন জায়গায় সফর করি, এক এক বছর এক এক জায়গায়। পাশাপাশি ওই শিশুদের নিয়ে কাজ করি আমরা, ব্যানার করি, পোস্টারিং করি, সচেতনমূলক কাজ করি মাদকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক কাজ করি, ধূমপানের বিরুদ্ধে। এরপরে এই যে বার্ধক্যজনিত কারণে অনেকেই আহ, অনেক সমস্যায় ভোগে, ওদেরকে নিয়ে আমরা কিছুদিন কাজ করছি। আমরা কাজ করছি হিজড়াদের নিয়ে, হিজড়াদের পুনর্বাসনের বা হিজড়াদেরকে কিভাবে সামাজিক করা যায়, তাদেরকে কিভাবে সমাজের মানুষের সাথে খুব সুন্দরভাবে পরিচালনা করা যায়। তারা কিন্তু একটা ভিন্ন মানুষ ভাবে নিজেদের। আমি দুইটা মিটিং করেছিলাম তাদের সাথে। আসলে অর্থের প্রয়োজন, তারা যে চাহিদাটা দিয়েছিল আমাকে, তারা চাচ্ছিল যে আমাদের তো আয়ের সুযোগ নেই, আমাকে কেউ জিজ্ঞেস করে না। তারা বলছিল যে আমাদের কেউ কোনো কাজ দেয় না, কাজ দিলেও টাকা দেয় না, বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছে। তো আমার কাছে মনে হয়েছিল টাকা থাকলে এদেরকে নিয়ে কাজ করা যেত এবং তাদেরকে আমাদের সাথে চলার একটা পরিবেশ তৈরি করা যেত। তো হুম। আমরা, আমার একটা স্বপ্নময় কিশোর কিশোরী সংঘ আছে, এই সংগঠনের ব্যানারে এটা হয়। এটা বিভিন্ন স্কুলে আমরা কাজ করি। এটাও অনেক প্রতিষ্ঠানে আমরা রান করছিলাম, আমাদের কমিটি আছে, আমাদের এই শিশুরা সচেতন নিজেরাই, বাথরুম পরিষ্কার করা, ক্লাসরুম পরিষ্কার করা এবং নিজের সচেতন থাকা, অন্যদেরকে সচেতন করা। আমাদের এটা মেসেজ ছিল, আমরা বাল্য বিবাহ করব না, আমরা বাল্য বিবাহ করতে দিব না, আমরা নিজে ধূমপান করব না, অন্যকে ধূমপান করতে নিষেধ করবো, এরকম ছিল। আমরা খারাপ কাজ করব না, অন্যকে খারাপ কাজ করতে বাধা দিব। এরকম বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে আমরা আমাদের বিভিন্ন স্কুলে এই কাজটা পরিচালনা করে আসছিলাম। তবে এখন কাজটা সেইভাবে হচ্ছে না, অর্থের অভাবে এবং জনবলের অভাবে। আমাদের সংগঠনের প্রায় 61 জন লোক ছিল, প্রায় 21 জন 22 জন, বিশেষ করে দায়িত্বশীল যারা, অনেকেরই জব হয়ে গেছে, অনেকেই বিভিন্ন দেশে চলে গেছে। এখন এখনো আছে জনবল, কম না, বাট তারা দক্ষ না, বা তারা কাজটা বুঝে উঠতে পারতেছে, যার কারণে আমাদের সংগঠনের কাজটা করতে কষ্ট কষ্ট হচ্ছে। ওই, এগুলোই আমাদের কাজ। মোটামুটি আপনার সবগুলোই তুলে ধরলেন। আপনার খুবই জনপ্রিয় একটি ইয়ে হচ্ছে আপনার ওই যে বৃত্তি পরীক্ষা, মেধা বৃত্তি যাচাই পরীক্ষা যেটা হয়। খুবই অনেক যে মানুষের মুখে এটার কথা শুনেছি আমি। আহ, এটার আসলে আর্থিক যে সাপোর্ট, এটা আসলে কিভাবে হয়? এই যে বেশ বড় এবং সব দিনের মোটামুটি সব আসলে উপজেলা নিয়ে আসলে হয়। তো এটা জি, আসলে কিভাবে ম্যানেজ করেন আপনি? আমরা, আমি প্রথমত মনে করেন আপনি আমার পরিচিত, আপনার সাথে গুড রিলেশন, আমরা এরকম কয়েকজনকে চিহ্নিত করি। তো আমরা সংগঠন থেকে প্রথম চাঁদা উঠাই, আমরা সদস্যরা কিছু চাঁদা দেয়। এই টাকাটা নিয়ে পরে আমরা অ্যামাউন্ট করি, বাজেট করি, কত টাকা কি করব আপনাদের। আমরা আমাদের পরিচিত ফিগার, যেমন আপনি আমাদের পরিচিত, এরকম যারা সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করে, শিক্ষা নিয়ে কাজ করে, এরকম মানুষ আমাদের লিস্টে অ্যাড করি। করার পর তাদেরকে আমরা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি যে আমরা এই কাজ করে যাচ্ছি। বিশেষ করে আমার ভিতরে কিন্তু মেইন বইকে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের প্রশ্নগুলো হয় মেইন বই ভিত্তিক, এবং বইয়ের বাইরে কোনো প্রশ্ন করা হয় না। আমরা গাইডের উপর ডিপেন্ড করি বেশি, গাইড বই পড়ে আমরা শিক্ষিত হতে যাচ্ছি, এবং আমরা গাইড বইটারই মেইন বই হিসেবে মনে করি। মেইন বই ওপেন করে না, কিন্তু সরকার এত গুরুত্ব দেয়া জ্ঞানী গুণী মানুষদের যে এই পাঠ্যসূচি অন্তর্ভুক্ত সিলেবাসটা তৈরি করে, এই সিলেবাসটা স্টুডেন্টরা পড়ে না। আমরা মেইন ফোকাস করি যে বৃত্তি দিলে আমাকে মেইন বই পড়তে হবে, কারণ আমি সম্পূর্ণ প্রশ্নটা আমি নিজে করি এবং মেইন বই দেখে দেখে আমি প্রশ্নটা করি। তো আমার বৃত্তিটা দিতে হলেই মেইন বই পড়তে হবে। তো আমার সৌজন্যে অন্তত পক্ষে 1 মাস রেজাল্টের জন্য, পুরস্কারের জন্য, অথবা পরীক্ষা অ্যাটেন্ড করার উদ্দেশ্যে যদি 1 মাস মেইন বইটা পড়ে, তাহলে মেইন বই সম্পর্কে একটা স্পেশাল ধারণা পেল। এই ফোকাসটা আমরা ওই আমাদের ডোনারদের দিই। তো ওনাদের কাছে অফার করি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, কারণ আমি প্রতি শ্রেণীতে 20টা পুরস্কার দিই এবং ক্রেস্ট গুলার মানও খুব ভালো দিই। এটা দিরাই উপজেলায় আপনারা জানেন আমরা সবচেয়ে ব্যয়বহুল একটা বৃত্তি দিই। তো ওইভাবে বোঝানোর পরে ডোনারদের কাছ থেকে কিছু টাকা নিই এবং আমরা ফর্ম বাবদও কিছু টাকা নিই। প্রথম 50 টাকা করে নিতাম, যখন খরচ বেড়ে গেছে আমরা একই দিনে রেজাল্ট দিই, একই দিনে পরীক্ষা নিই,
ওভারঅল আমাদের কস্টটা একটু বেড়ে যায়। আমাদের 100 থেকে 120 জন বিচারক থাকে, অর্থাৎ একই দিনে পরীক্ষার হল পরিদর্শন করার পর ঘন্টা দুয়েকের মধ্যে প্রশ্নপত্র যাচাই করে মেধাবী নির্ণয় করা, বারবার দেখে। মানুষ বেশি লাগে, এদের 2 টাইম খাওয়া, পাশাপাশি এদের কার্ড রেডি করা বা অনেক খরচ আছে। এই খরচ মেনটেন করতে গিয়ে প্রায় লক্ষাধিক টাকা চলে যায়। এবং আমাদের 1 মাস আগ থেকে এগুলো অ্যাড হয়, বিভিন্ন প্রতিষ্ঠানে যাই, ফর্ম দিয়ে আসি, আবার ফর্ম কালেক্ট করি। এবং আমাদের সাথে কাজ করে যারা, তাদের মোটর সাইকেল ভাড়া, মোটর সাইকেলের তেল, আবার তাদের দুপুরের খাবার, বিভিন্ন ধরনের কস্ট আছে। 1 মাস বড়াই এই খরচটা হয়। তো আমাদের ফর্ম থেকে টাকা আসে, স্টুডেন্টদের কাছ থেকে আমরা যে এখন 100 টাকা করে নিই, এবং ওই যে ডোনারদের কাছ থেকে কিছু কালেক্ট করি, এবং আমরা নিজেরাও আমাদের অর্থ দিয়ে যেগুলো গ্যাপ থাকে এগুলো পূরণ করে নিই। এইভাবেই আমাদের পরীক্ষাটা হয় আর কি। ওকে। যদিও একটু অপ্রাসঙ্গিক হয়তো শোনাবে, তারপর আপনার কাছে একটি প্রশ্ন, যেহেতু আপনি একজন শিক্ষক, আমি জানার জন্য বা আমি আরো পরিষ্কারভাবে ধারণা নেওয়ার জন্য আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে যে আপনি বারবার বললেন যে আসলে মেইন বই অনেক গুরুত্ব, আমরা গাইড বইয়ের উপর বেশি প্রাধান্য দেই, মেইন বইয়ের উপর গুরুত্ব দেই না। তো আমার আহ, যেটুকু মনে হয় যে আমি যদি একটা মেইন বই, আসলে আমরা সাধারণত দেখি যে ছোট একটা বই, আবার গাইড বই যেটা অনেক বিশাল আকারে থাকে। তো তথ্য দিক থেকে যদি আমি চিন্তা করি, তথ্য মূলত আসলে গাইড বইয়ে বেশি থাকে আমি যতটুকু জানি বা দেখেছি। মেইন বইয়ে যতটুকু তথ্য থাকে সেগুলোকে বিস্তারিতভাবে আসলে গাইডে তুলে ধরা হয় বা আরো বিস্তৃতভাবে আলোচনা করা হয়। তো আপনার কাছে কেন মনে হয় যে আসলে গাইড বই থেকে মেইন বই থেকে বেশি গুরুত্ব দেওয়া দরকার? খুব সুন্দর প্রশ্ন, এবং আমার দৃষ্টিকোণ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমাদের কারিকুলামটা সরকার নির্ধারণ করে কি সিলেবাসে পরীক্ষাটা হবে। এবং এই মেইন বইটা এই জন্যই গুরুত্ব দিচ্ছি, একটা স্টুডেন্ট এসএসসি পাস করার পরে ইন্টারে ভর্তি হয়, ইন্টার পাস করার পরে ইউনিভার্সিটি, মেডিকেল বিভিন্ন জায়গায় ট্রাই করে ভর্তির জন্য। আর তখন যখন পরীক্ষাটা হয় তখন মেইন বইটাকে ফোকাস করা। এবং আগ থেকেই যদি মেইন বই পড়ার অভ্যাস না থাকে, তখন সে ভালো রেজাল্ট করে অনেক সময় দেখা যায় সে মেইন বইয়ের সাথে সংস্পর্শ না রাখার কারণে। আর মেইন বইয়ে ভুল নাই বললেই চলে, থাকলে খুব কম, রেয়ার। আর গাইড বইয়ের মধ্যে বিভিন্ন কোম্পানির গাইড বই বাজারে আসে, তথ্যগত ত্রুটি থাকে এবং তথ্যগত ভুল থাকে। এখন আপনি একটা এক্সাম্পল দিই, মনে করেন বাংলাদেশের রাজধানী ঢাকা আমরা জানি, কিন্তু আমি জানি না, যখন বই পড়ি তখন আমি ধরেন আমি জানি না, কিছুই জানি না, তখন বইয়ের মধ্যে লেখা থাকতো সিলেট, বাংলাদেশের রাজধানী সিলেট, যেহেতু আমি জানি না আমার কাছে মনে হয় বইটাই সঠিক। তো আমি যখন গাইড বই দেখে পড়বো, যখন বাংলাদেশের রাজধানী সিলেট, আমি কিন্তু বৃত্ত ভরাট করার সময় এটাই চিন্তা করবো। অর্থাৎ তত্ত্বগত ভুল যদি থাকে, শেখার সময় আমি ভুলটার এই শুদ্ধ রূপে জানি না, সামনে আগাবো। এই তত্ত্বগুলা ভবিষ্যতে তার জন্য এফেক্ট হতে পারে। আমার বিশ্বাস, আপনি যদি জিজ্ঞেস করেন যারা বিসিএস ক্যাডার হয়, তাদের মেইন গাইডলাইন থাকে, তাদের 6 to 12 পর্যন্ত মেইন বইগুলা ফোকাস করে, তারা এগুলোই পড়ায় ভালো। তো ভবিষ্যতে জবের জন্য মেইন বইটা বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা বলি না যে মেইন বই সব, তবে আমাদের সৌজন্যে মেইন বইটার একটু গুরুত্ব দিল, মেইন বইটা পড়লো, এবং ভবিষ্যতে মেইন বই পড়ার অভ্যাসটা আমরা চালু করে দিলাম। হ্যাঁ, তারা মেইন বই ফলো করবে। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা কিছুটা পেয়েছি। বেশ যৌক্তিক একটা বলে, আসলে তত্ত্বগত যে বিষয়টা বললেন সেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আহ অনেক বই অনেক ধরনের তথ্য থাকে। তো মেইন বইটাকে আসলে আমরা অনেক যেটা সর্বজন কর্তৃক আসলে গৃহীত, তো এইটাকে আসলে আমরা গুরুত্ব দেওয়া উচিত সবারই। ধন্যবাদ, বেশ সুন্দর উত্তর। আহ, আপনি আরেকটা প্রশ্ন করতে চাই যে আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা আমি আমরা প্রাতিষ্ঠানিক যে বইগুলো আমাদেরকে দেয়া হয়, সেই বইয়ে যে তথ্যগুলো থাকে, বা বিশেষ করে ধরুন প্রাইমারি লেভেলে বা এসএসসি লেভেলে, মাধ্যমিক লেভেলে যে বই, গল্প ধরেন বা উপন্যাস ধরেন, সেগুলো আসলে পাঠ্য বইয়ে কেন দেওয়া হয় আপনার কাছে কেন মনে হয়? যে আসলে একজন রবীন্দ্রনাথের একটা গল্প, সেটা আসলে আরেকটা বইয়ের, রবীন্দ্রনাথের কোনো একটা লেখা বইয়ের একটা থেকে সংগ্রহ করে আমাদের পাঠ্য বই উপস্থাপন করা হয়। সেটা আসলে আপনার দৃষ্টিতে কেন আসলে সংযুক্ত করা হয়? আসলে আমার দৃষ্টিতে, যদিও ভিন্ন মত থাকতে পারে, এটা আমার দৃষ্টিতে,
আহ, যুগোপযোগী যে গল্পগুলা, যেগুলা বর্তমান প্রজন্মের জন্য উপকারী, বর্তমান প্রজন্মের স্টুডেন্টরা জেনে উপকৃত হবে, এবং তারা তারপরে তাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করতে। আমরা গরু রচনা পড়তাম, আমাদের রচনা ছিল এক নাম্বার ইম্পর্টেন্ট গরু রচনা, যে গরু রচনা আসবেই, বিদ্যালয়ে আসবেই। কিন্তু এখন আসে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, ফেসবুক, ইন্টারনেট। তাহলে যুগের সাথে তাল মিলাতে গিয়ে আমাদের রচনাগুলো চেঞ্জ হয়ে যায়। আর এইগুলোই আসতেছে বারবার, যেগুলো আমাদের বাস্তবিক জীবনে ইউজফুল প্রয়োগ হচ্ছে। তো আমার মনে হয় এই যে বারবার বিভিন্ন কবি সাহিত্যিকদের কাছ থেকে এগুলা নিয়ে আসা হয়, গল্পগুলা, কবিতাগুলা, এগুলা আমাদের মেধাকে বিকশিত করার জন্য এবং আমাদের মেধাকে সমন্বয় করে এই বইয়ের সাথে অ্যাডজাস্ট করে আমরা যা আহরণ করব, এগুলো আমাদের বাস্তবিক জীবনে কিভাবে প্রয়োগ করতে পারবো এবং প্রয়োগ করলে কিভাবে আমরা উপকৃত হতে পারবো এবং আমার মেধা মননশীলতা ইনক্রিজ হবে ডে বাই ডে, এইগুলাই অ্যাড করা হয়। আরেকটা কথা না বললেই নয়, অনেক সময় সরকারি কারণেও অনেক গুরুত্বপূর্ণ জিনিস আসে না। যেমন যে সরকার চলমান, এই সরকারের ইচ্ছা অনিচ্ছার উপর অনেক ডিপেন্ড করে। এই সরকার সচিব নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়ে, ওনাদের চয়েসের উপর অনেক সময় অনেক অপ্রাসঙ্গিক বিষয় চলে আসে, যেগুলা প্রয়োজনের তুলনায় কম গুরুত্বপূর্ণ। তো বেসিকলি এটা আমার মনে হয় এটা যারা নির্দিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন, যারা সিলেবাস প্রণয়ন করেন, কোন গল্পগুলা দিলে ভালো হয়, কোন গল্প কবিতাগুলা দিলে ভালো হয়, গদ্য পদ্য সমন্বয় করে এই মানুষের মেধাকে বিকশিত করার জন্য এটা করা হয়েছে। ওকে। তারপর আসলে আহ, আপনার যে প্রতিষ্ঠান, মূলত যে কোচিং সেন্টার বলি বা এখানে আসলে আপনি কি শুধু শিক্ষক নাকি আপনার পাশাপাশি আরো কোনো শিক্ষক আছেন এখানে? আমার এই মুস্তাক এডুকেয়ারে আমি একাই এটা লিড করি না, আমার সাথে আমার ওয়াইফও আছে। আমার ওয়াইফ ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করা ইউনিভার্সিটি থেকে, এবং আমার চেয়ে অনেক ভালো, উনি সবটাতেই ফার্স্ট ক্লাস। আর ওই যে ইংলিশের বিষয়ে আইএলটিএস এর আমরা এড দিই, এড দিলে পরে যদি আইএলটিএস এর স্টুডেন্ট আসে, তখন আমার এই কোচিং থেকে আইএলটিএস করো আরো স্টুডেন্ট আছে, বা আরো আমাদের দিলে উপজেলায় অনেক অ্যাভেলেবল স্টুডেন্ট আছে যারা আইএলটিএস করে ভালো স্কোর নিয়ে আসছে। ওনাদের সহযোগিতা এবং আমি নিজেও শ্রম দিই, ওনাদের সহযোগিতা আমরা আইএলটিএসটা চালাই। আর স্পোকেনটা আমার কাছে আহ, উম, ভালো লাগে। আর যার কারণে স্পোকেন স্টুডেন্ট যে পরিমাণ আসে, এক্সট্রা টিচার ক্যারি করা হয় না আর কি, সম্ভব হয় না। এটা বিভিন্ন কারণে হয় না। একটা হলো আমাদের মফস্বল শহর, এই শহরে সিলেটের মতো অ্যাডভান্স টাকা দেওয়ার প্রবণতা কম। আর আহ, সবাই পরিচিত, আসলে পরে একজন স্টুডেন্ট যেমন আপনার বোনকে পাঠালেন, আপনি বলতে পারবো না যে আমাকে এত টাকা দিতে হবে। কিন্তু একজন টিচার বাইরে থেকে আনলে, বাইরে থেকে আসার সাথে সাথে উনি দিন কাউন্ট করা শুরু করে, পার ডে ওনাকে পেমেন্ট করতে হয়। পাশাপাশি উনি অনেক স্টুডেন্ট দেখে, ভাবে উনি যে সবাই টাকা দিচ্ছে, এত স্যার আমাকে এত কম দিচ্ছে কেন। একটা অনারিয়াম দিতে গেলে বুকে বাধা দেয়। আর সত্য কথা, উনিও খুশি হয় না। এই জন্য আমি একাই আপাতত কষ্ট করে যাচ্ছি। আর কম বেশি যাই পাই, আমার স্টুডেন্টদের সাথে একটা গুড রিলেশন হলো। আমি যা জানি তা দেওয়ার চেষ্টা করি, আমি আপ্রাণ চেষ্টা করি স্টুডেন্টদের আমি যা জানি তা দেওয়ার জন্য। হয়তো বা অন্যের মতো হতে পারে না, ওই আমি একাই আপাতত চালাচ্ছি। আর নার্সিং কোচিংটা করার সময় আমি বিজ্ঞানের একজন টিচার কালেক্ট করি, আহ, 5টা ক্লাসের জন্য একজন টিচার আনি বিজ্ঞানের। আর বাকিগুলো আমি একাই ইনশাল্লাহ ক্যারি করতে পারি, আপাতত কোনো সমস্যা হচ্ছে না। আর দোয়া করিয়েন, আমি আশা করি সমস্যা হবেও না। আমি আসছিলাম আসলে নার্সিং এর বিষয়ে। আহ, আমি আসলে কোন বারবার দেখি যে আপনার ছবি দিয়ে আপনি পোস্টার দিচ্ছেন যে নার্সিং এর কোচিং এর জন্য ভর্তি দিয়ে। মনে হয় প্রশ্ন আসে যে আসলে নার্সিং এর জন্য তো আসলে বিশেষায়িত কোনো ইয়ে দরকার। আহ, কিছুটা কনফিউজিং ছিল আসলে। আপনি বিষয়টা পরিষ্কার করলেন, ধন্যবাদ। আহ, এখন যদি একটু আমি বলি যে আসলে জীবনের বেশ লম্বা একটা সময় পেরিয়ে গেছেন অলরেডি। তো এই মুহূর্তে এসে আপনার কাছে আসলে কিরকম স্বপ্ন ছিল এবং আপনার প্রত্যাশা বা প্রাপ্তি আসলে কি এখন পর্যন্ত
আপনার আসলে ব্যক্তিগতভাবে? প্রত্যাশা প্রাপ্তি, আমি আমার জায়গা থেকে আমি মনে করি আমরা যে পরিবার থেকে উঠে আসছি, আমরা আমার বাবা কৃষক ছিল, আমি নিজেও কৃষি কাজ করেছি অনেক। এসএসসি রেজাল্ট পর্যন্ত আমি হাওড়েই ছিলাম। আমি ধান চাষ, ধান কাটা থেকে শুরু করে হাল হাল চাষ করা, ধান রোপণ করা, হালি চারা রোপণ করা, এগুলা সব করতে পারি। ওভারঅল আমি একজন আদর্শ কৃষকের তালিকায় আমাকে রাখতে পারে। তো একজন কৃষকের ফ্যামিলি থেকে আসা একজন ব্যক্তির আহামরি কোনো বড় ধরনের স্বপ্ন থাকে না। আমি মনে করি আমার মা বাবা আমাকে যে অর্থ ব্যয় করে এই জায়গায় নিয়ে আসছে, আমি আমার জায়গা থেকে সফল, এবং আমার বড় কোনো চাহিদাও নেই। যেমন আমি যদি বলি, আমি 2007-এ আইএলটিএস করছিলাম, বুঝছেন? তখন অনেক অফার ছিল, আমি সাইফুডস থেকে করছিলাম। বাট অনেক অফার ছিল, কি 50,000 টাকা লাগতো লন্ডন যেতে। শুধু 50,000 টাকা যদি আমি ওনাদের দিতাম, ওনারা ব্যাংক স্টেটমেন্ট যা আছে এভরিথিং দেখেন। আমার সাথে এরা অনেকেই লন্ডন গেছে, কিন্তু আমার কেন জানি ইচ্ছা হয় না, আর যাওয়া হয় না। তখন আমি, আমার আমার উপজেলার আরেকজন আমার বন্ধু ছিল, আমার সাথে ক্লাস করছিল। তো উনি কয়েকদিন ক্লাস করেই চলে আসছিল, কিন্তু আমি একাধারে প্রথম স্পোকেন, পরে রিটেন, পরে ফোনেটিক্স, পরে আইএলটিএস, আমি আলাদা আলাদা ভাবে করছি কোর্স। এমনকি এক বছর আমার ক্লাসের ফাঁকে ফাঁকে, তখন আমি অনার্স স্টুডেন্ট ছিলাম, ফাঁকে ফাঁকে ক্লাস করতাম। তো তখনও আমার কোনো সময় ইচ্ছা হয় নাই যে আরো বড় লোক হওয়ার জন্য লন্ডন যাওয়া দরকার বা ইউরোপের কোনো দেশে যাওয়া প্রয়োজন। তখন সুযোগ ছিল বা এই ক্যাপাবিলিটি ছিল আমাদের ফ্যামিলির, ইচ্ছা করলেই যাওয়া যেত। এখনো জব মাইগ্রেশনে দেশের বাইরে যাওয়া যায়, বা আমার এখন যে কন্ডিশন, আমি ইচ্ছা করলেই এই পরীক্ষাগুলা অতিক্রম করতে পারি। কিন্তু কেন জানি আমার দেশ কি বেশি ফেভার হয় এবং দেশে থাকতে ইচ্ছে হয়। আমার এই মানে আমারই লক্ষ্য উদ্দেশ্য নাই আমি বড় লোক, কোটি কোটি টাকার মালিক হবো, এমন স্বপ্ন নেই। সেই দিক থেকে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে ভালোই লাগছে, ভালোই রাখছে, এবং ভালোই আছে। আমার চাহিদা কম, প্রাপ্তি এটাই। বেশি। আসলে প্রত্যেকের আহ, সন্তুষ্টির উপরে আসলে প্রত্যেকের সুখের নির্ভর করে। তো সেই দিক থেকে বিবেচনা করলে আসলে আপনি আসলে সফল, আমি বলবো। আহ, এই পর্যায়ে আসার ক্ষেত্রে আসলে আপনার কোন কোন ব্যক্তি বা কোন ঘটনা আসলে আপনাকে বেশি অনুপ্রাণিত করেছে এই পর্যায়ে আসতে? আমি একটু আগেও বলেছি যে আসলে আমার আব্বাই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। আমার আব্বাই এতটা লেখাপড়া ছিল না, বাট আব্বার লেখাপড়ার গুরুত্বটা খুব বেশি বুঝতো। আমার আব্বা বর্তমানে নেই, 2008-এ উনি করে। তো আমার এখন যতদূর মনে হয়, আমি সবচেয়ে বেশি অনুপ্রেরণা পেতাম আমার বাবার কাছ থেকে, যখন হাওড়ে যেতাম ভাত নিয়ে প্রতিদিন সকালে স্কুল টাইমের আগে। আমার ওই যে কাজের লোক আছে, ওনাদের ভাত দিয়ে আসা হইতো। এবং আমাদের হাওরের জমিগুলো প্রায় 5 কিলোমিটার দূরে। এখানে মাথাত করে ভাত, ডাল, এই তরকারি, এই- এগুলা মাটা, দুধ থেকে যে তৈরি হয় মাটা, এগুলা 2 হাতে থাকতো, আর ভাত থাকতো মাথায়। এগুলা নিয়ে আমি হেঁটে হেঁটে ওই কাজের লোকদের 10টার ভিতরেই পৌঁছাইতে, ওনাদের দিয়ে আসার সময় প্রায় সময় আমার সাথে আমার আব্বাও হাওড় থেকে আসতো। তো আসলে অনেকেই বলতো যে এত ছেলে মেয়ে, আমরা 5 ভাই, অত ছেলে মেয়ে ছেলে রেখে আপনি কাজের লোক রাখেন, ইচ্ছা করলে তো সবগুলা ছেলেরে কাজে লাগাইতে পারতেন। তখন আমার আব্বা বলতো, সবার আসলে তোমাদের চিন্তা ভাবনার সাথে আমার মিল নেই। আমার ছেলেরা অনেক ভালো কিছু করবে, এই জন্য আর কাজে এতটা অ্যাক্টিভ করতেছি না। তারা লেখাপড়া করো। যখন খুব প্রচুর কাজের চাপ, তখনও আমাদেরকে স্কুলে যাওয়ার জন্য আব্বা বলতো, কাজ রেখে রোজা কামলা নিত, কাজের লোক নিত। তো এই বিষয়গুলা এখন আমি খুব বেশি উপলব্ধি করি, বা তখনও করতাম। এই আমারও মনে হইতো যে বাবার স্বপ্নটা যদি কিছু ফিল আপ করা যায়, বা খুব চেষ্টা করছি, মেধাবী না কিন্তু প্রচুর চেষ্টা করি। এখনো আপনি রাত্রে প্রতিদিন পর্যন্ত কোনো পারিবারিক ঝামেলা না থাকে, আপনি আমার বাসায় আসতে দেখবেন, এটা ছোট মোটো লাইব্রেরি তো, এত বই নেই, আমার বাসায় এত বই আছে। উল্লেখ্য, আমি এই বন্যার সময় চালের বস্তায় 11 বস্তা বই আমি ছাদের উপরে নিয়েছিলাম। এতগুলা বই আমার ঘরে আছে। আমি চেষ্টা করি নতুন করে শিখার, নতুন করে জানার, নতুন করে জ্ঞান অন্বেষণ করার, এবং আমি আমার যা জানি, আমি যা পারি, আমার স্টুডেন্টদের উন্মুক্ত ভাবে, একটা স্বাধীনভাবে বারবার বলে
আমি বোঝানোর চেষ্টা করি। অ্যাকচুয়ালি আপনার প্রশ্নের উত্তরে যদি বলতে হয়, আমার বাবার এই ঘটনাটাই আমাকে খুব বেশি অনুপ্রাণিত করতো, যার কারণে আজকে এই অবস্থান বাবার দোয়ায় আহ, আসছে আর কি। যেহেতু আপনি বইয়ের কথা বললেন, আপনার আহ, যদি সবার উদ্দেশ্যে একটু আপনার প্রিয় বই বা প্রিয় লেখকের আহ, সম্পর্কে যদি একটু বলেন। অ্যাকচুয়ালি এখানে বই অনেকগুলোই পড়ছি। এর মধ্যে রফিক স্যার নামে এক স্যার আছে, ওনার বইটা আমার একটু ভালো লাগে। আর একজন হলো এ ম্যাজিক মেথড অফ স্পোকেন ইংলিশ, এ বি সিদ্দিকুর সোহান, ওনার বইটা আমি ফলো করি। এরপরে বাহিরের কান্ট্রির বই অনেক আছে, বাহিরের রাইটারের মাক্কারের বইগুলো আমি ফলো করি। অনেক বই পড়ছি, এই মুহূর্তে সব বইয়ের নামও বলতে পারবো না। জি, না আর না, একটা আছে থেরাপি, ইংলিশ থেরাপি বইটাও আমি ওনার পুরা সিরিজটাই আমি ফলো করেছি, এবং ওনার বুক আপ, স্পোকেন ইংলিশ, এরপরে গ্রামার, ওনার 4টা বই আমি কালেক্ট করেছি। ওনার সিরিজটা আমার ভালো লাগে। আর অন্যান্য সিরিজের বই আছে, যেমন আমি যদি বলি MP3, ওনার সিরিজের বইগুলা, ওনাদের বইগুলো ভালো, অ্যাডভান্স সিরিজের বইগুলো ভালো। আমার কাছে প্রচুর কালেকশন আছে, ফেসবুকে দেখা হয়েছে, আমি দেখছি বই, এই বই কিনছি না, আমার খুব কম রেকর্ড আছে। ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টে স্ক্রল করার সময় যে বইটাই চোখে পড়ে আমি অর্ডার। এমনকি কিছুদিন আগে আমি প্র্যাকটিক্যাল ইংলিশ নামে একটা বই, এবং ইউজফুল অফ গ্রামার নামে একটা বই আনছি, মৌরি রাইটার, ইন্ডিয়ান। এই একটা বই 1100-1200 টাকা দাম। বইয়ের সাইজ ছোট, বাট এক একটা বই 1200 টাকা দিয়ে। আমার ভালো লাগছে, নিয়ে আসছি ইন্ডিয়া থেকে, চেষ্টা করি আর কি।